বন্ধু, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। নিফটি আজকে ডাউন হালকা 0.28% ডাউন হলেও ক্লোজিং গিয়েছে 2552-তে। নিফটির যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে 2540-এ। তারপর আছে 23,540-এ, তারপর 23,300-র মতো জায়গায় আরেকটা সাপোর্ট আছে। এই সাপোর্টগুলো দেখতে হবে মার্কেট নিফটি এই সাপোর্টগুলো মেনটেন করছে কিনা, ঠিক আছে? তারপরেই ইনভেস্টমেন্ট করার ডিসিশন নেওয়া ভালো। এই যে এখানে বলাও আছে, দেখুন এই যে প্রথম সাপোর্টটা হচ্ছে 23,540-এ, আর নেক্সট সাপোর্টটা হচ্ছে 23,200-তে, ঠিক আছে? 23,200-তে তো, আর আপসাইড তো এইগুলো আছেই, কিন্তু এখন আপসাইডের কতটা সম্ভাবনা খুবই কম। তো এই সাপোর্টগুলোই আমাদের দেখতে হবে। 23,540 একটা সাপোর্ট আছে, যেখানে নিফটি ফিফটি এখন চলছে 23,500-র মতো জায়গায়, 23,500-র মতো জায়গায়। তো আরেকটু ফল রিসেন্ট আজকে কালকের দিনটাই লাস্ট, কালকে দেখতে হবে নিফটি কিভাবে পারফর্ম করবে, আর সোমবার, এই দিনগুলো এখন খুব ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু আপনার ইনভেস্টমেন্ট রুকে থাকবে না। নিফটি যদি ফল করে, দেখতেই পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ড কতটা বাই করেছে। অক্টোবর মাসে নিফটি আরও ডাউন ছিল, যত বাই অন ডিপস করছে এখন মিউচুয়াল ফান্ড গুলো, ঠিক আছে? তো আমাদেরও সেম স্ট্র্যাটেজিই নেওয়া উচিত। যদি এখন একটু স্টেবল করে গিয়ে আবার যদি আরও ডিপ হয়, তখন আর একটু বাই, শুধু একবারে বাই করবেন না, তার থেকে বাই অন ডিপস করা বেটার ভালো স্টকে। অবশ্যই যখনই বাই করবেন স্টক অ্যানালাইসিস করে ভালো স্টকে ইনভেস্ট করুন। যে জিও ফাইন্যান্সিয়াল আছে, জিও ফাইন্যান্সিয়াল কেন বলছি, জিও ফাইন্যান্সিয়াল, জোম্যাটো, এগুলো নিফটি ফিফটিতে চান্স পাবে। দেখুন নিফটি ফিফটিতে যেগুলো চান্স পায় সেগুলো আমরা ধরে নিতে পারি যে এগুলো ভবিষ্যতেও বেটার পারফর্ম করবে, মানে চান্স অনেক বেশি থাকে। তো শুধু শুধু নিফটি ফিফটিতে চান্স পাওয়া যায় না, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। তো জিও ফাইন্যান্সিয়াল, জোম্যাটো, ঠিক আছে? আর একটাও আছে পেটিএম, কিন্তু আমি পেটিএমকে একটু অ্যাভয়েড করতে বলবো, ঠিক আছে? কিন্তু এইসব স্টকগুলো নেক্সট নিফটি ফিফটিতে নেক্সট যখন সেশন হবে মার্চে, তখন চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। নিফটি ফিফটির চান্স পেলে একটা ইনফ্লো আসবে। তাছাড়াও স্টক নিফটি ফিফটির চান্স পাবে কি পাবে না, সেটা তার পুরোপুরি তার বেসিক কিভাবে ওর প্রফিট অ্যানালাইসিস হচ্ছে বা কীরকম কোম্পানি, তার উপর ডিপেন্ড করছে। তো জিও ফাইন্যান্সিয়াল একটা বেটার কোম্পানি, এখন একটু ঠিকঠাক দামেও আছে, ঠিক আছে? তো এই ধরনের কোম্পানিগুলো, তারপর আপনার ইরেরা, ঠিক আছে? তারপর হ্যাল, এইসব কোম্পানিগুলো আপনি অবশ্যই আপনার পোর্টফোলিওতে জায়গা দিতে পারেন। নিফটি ফিফটিতে জায়গা পাওয়ার জন্য কি হতে হবে, তাদের এফএনও সেগমেন্ট থাকতে হবে। তো এফএনও সেগমেন্ট কি আছে, হ্যাঁ, দ্য রিসেন্টলি অ্যাডেড 45 স্টক টু ইস এফএনও সেগমেন্ট, ঠিক আছে? এফএন কি কি অ্যাড করেছে, জোম্যাটোকে অ্যাড করেছে, ডিমার্টকে অ্যাড করেছে। ডিমার্ট অনেক ভালো স্টক, কিন্তু এটা শুধুমাত্র নিফটি ফিফটি চান্স পেত না কেন, এটা এফএনও ছিল না বলে, ঠিক আছে? তো এই সবগুলোকে অ্যাড করেছে। এর মধ্যে আমি ডিমার্টটাকে একটু অ্যাভয়েড করতে বলবো, পেটিএম অ্যাভয়েড করতে বলবো, ইয়েস ব্যাঙ্কও আমি বলবো আপনি অ্যাভয়েড করুন, ঠিক আছে? এলআইসিটা আপনার ব্যাপার, ঠিক আছে? কেন এলআইসি অনেক বড় কোম্পানি, ঠিক আছে? আর হ্যাঁ, এলআইসির সবচেয়ে বিশাল ব্যাপার যেটা, সেটা হচ্ছে এরা প্ল্যান করছে যে লাইফ ইন্স্যুরেন্সে ঢোকার। এলআইসি কি করে, টার্ম প্ল্যান বেচে, ঠিক আছে? মরে গেলে টাকা পাবে, সেখান থেকে এলআইসি আস্তে আস্তে আপনাদের লাইফ ইন্স্যুরেন্সে ঢুকছে। তো এই সেগমেন্টে এলআইসি যদি ঢোকে, সেখানে আবার একটা নতুন করে এলআইসির বিজনেস শুরু হবে, আরও প্রফিট গ্রোথ ভালো হতে পারে, ঠিক আছে? তো এই প্রসপেক্টে যদি আপনি এলআইসিতে ঢুকতে চান, আমি বলবো আপনি ভেবে দেখতে পারেন। হ্যাঁ, সেটা একটা বেটার রিজন হতে পারে, কিন্তু এখনো কিছু ফাইনালাইজ হয়নি। জোম্যাটো ভালো পারফর্ম করছে, সঙ্গে জিও ফাইন্যান্সিয়ালও আমি দেখছি ভালো পারফর্ম করছে। তো এই স্টকগুলো আপনি বিচার করুন কি করবেন। সেবি একটা স্টাডি করেছে এই রয়্যালিটি পেমেন্ট, মানে অনেক শার্ক ট্যাঙ্ক আমরা অনেক সময়ই দেখেছি, অনেকেই দেখেছি। তো কি হয়, ওখানে রয়্যালিটি পেমেন্ট দিতে হলে, যে প্রফিটের উপর রয়্যালিটি পেমেন্ট দিতে হয় কোম্পানি, অনেক কোম্পানি দেয় আর কি, ঠিক আছে? তো সেবি দেখছে যে কিছু কিছু কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণ রয়্যালিটি পেমেন্ট দিচ্ছে, ঠিক আছে? বা ডিভিডেন্ড অল্প দিচ্ছে, রয়্যালিটি পেমেন্ট খুব বেশি দিচ্ছে। তো এর উপর আর কি রেগুলেশন হয়তো আনার কথা ভাবছে সেবি, যে কিভাবে রয়্যালিটি পেমেন্ট দিতে হয়। এই যে সেবি সেড থ্রু দ্য রয়্যালিটি পেমেন্ট মেড বাই কোম্পানিজ আর উইদিন স্টিপুলেটেড থ্রেশহোল্ড অফ 5% অফ দ্য টার্ন, মানে টার্ন ওভার যে অত হবে তার 5% দেওয়া অবধি ওকে, কিন্তু সাচ পেমেন্টস আর আনজাস্টিফাইড হাই ইন টার্মস ইন দ্য প্রফিটেবিলিটির থেকে অনেক বেশি হাই হচ্ছে, ঠিক আছে? মানে যতটা দেওয়ার তার থেকে অনেক বেশি হাই হচ্ছে, আর ঠিকঠাক জাস্টিফিকেশনও দিতে পারছে না কোম্পানিগুলো যে কেন এত রয়্যালিটি পেমেন্ট যাচ্ছে। সঙ্গে আরও কিছু জানা যাচ্ছে এই রিপোর্টে, যে কিছু কিছু কোম্পানি লসও করছে, ঠিক আছে? তো আমরা দেখেছি শার্ক ট্যাঙ্কেও ছিল, আমরা দেখেছি কিছু কোম্পানি লিস্ট হয়েছে আমাদের ইয়েতে,
মার্কেটে, সেগুলো কিন্তু পুরোপুরি লসে চলছে কোম্পানি, ঠিক আছে? তাও কিন্তু এদের আর কি এত মার্কেটিং, এত ব্র্যান্ডিং, ঠিক আছে? এরপরে এর যেমন আমি বলবো বাইজুসের কথা। বাইজুস পুরো লসে চলছে কোম্পানি, কিন্তু মার্কেটিংয়ে এত খরচা এদের, ঠিক আছে? দিয়ে এরা আবার রয়্যালিটি পেমেন্ট দিচ্ছে। তো কি হয় এতে, ইনভেস্টরের পকেট তো ভরে যায়, কিন্তু যারা এই রিটেল ইনভেস্টর তারা কিছুই পায় না। তারা এই মার্কেটিং এর চোখ ঝামসাতে ইয়ে করে দেয়। তো এগুলো দেখুন বন্ধুরা, যে কোথায় ইনভেস্ট করা বেটার হবে, ঠিক আছে? তো এই নিয়ে একটা রেগুলেশন আনবে সেবি হয়তো। ইজি ট্রিপ প্ল্যানার, ঠিক আছে? ইজি মাই ট্রিপ বলে আমরা অনেকেই জানি। তো এর যে প্রফিট সেটা অনেকটাই লস হয়েছে, ঠিক আছে? 45.2% প্রফিটে ঘাটতি দেখা যায়। নেট প্রফিট কনসিডারেড ডিক্লাইন হয়েছে 45.2%, ঠিক আছে? সঙ্গে যে সেলসও কমেছে, সেলস ইনক্রিজ হয়েছে কিন্তু প্রফিটে ডিক্লাইন হয়েছে। এবিটাও কমেছে, ঠিক আছে? তো আপনি যদি দেখেন এই যে ইজি মাই ট্রিপ প্ল্যানার, তো আপনি দেখতে পাবেন যে এই যে প্রফিটে কতটা ডাউনগ্রেড হয়েছে নেট প্রফিট, ঠিক আছে? নেট প্রফিট আগের ছিল আর কি আগের কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 51, সেখান থেকে 28 হয়ে গেছে। সঙ্গে কোয়ার্টারলি আর ইয়ারলি বোথেই প্রফিট ডাউনগ্রেড হয়েছে। তো শেয়ারে এই জন্য একটা ডাউনসাইড হতে পারে। সিএলএসএ দেখছে 30% আপসাইড রিলায়েন্স ইন্ডাস্ট্রির উপর, ঠিক আছে? আমাদের মুকেশ ভাই আম্বের কোম্পানি। তার প্রধান কারণ হচ্ছে কালকেই আমি বলেছিলাম যে এনার্জি প্রজেক্টস, তো ওদের যে এনার্জি ফ্যাক্টরিটা তৈরি হচ্ছে গুজরাটে, সেটার জন্য যে ওখানে ফটোভোল্টাইক ইলেকট্রিক সোলার সেলস তৈরি হবে। তো ওর জন্য 30% আপসাইড দিচ্ছে, সঙ্গে জিও ফাইন্যান্সিয়াল তো আছেই, যে আইপিওটা আছে তার উপর। তো এখানে 30%-এর মতো আপসাইড রিলায়েন্সে হতে পারে, সেটা সিএলএসএ বলছে। মুথুট ফাইন্যান্সে ইয়ারলি বেসিসে প্রফিট বেড়েছে, ইয়ার অন ইয়ার 21%-এর মতো বেড়েছে। আপনি যদি দেখেন এই যে ইয়ার অন ইয়ার 21%, আর সঙ্গে যে আপনার ইনকামও বেড়েছে ইয়ার অন ইয়ার 36%-এর মতো বেড়েছে। এই যে এইখানে কিন্তু সবকটাই সেপ্টেম্বর কোয়ার্টার, ঠিক আছে? এরা অ্যানুয়াল এইভাবেই বের করে, সেপ্টেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর 2023। তো আপনি যদি দেখেন এই যে প্রফিটও যেমনি বেড়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বাড়ছে এগুলো, ঠিক আছে? প্রফিটও যেমনি বেড়েছে সেমনি রেভিনিউ বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। এই যে 6,58 ছিল, সে 7,821 হচ্ছে। 2023 আর 2024-এ ইয়ার অন ইয়ার প্রফিট ও ইন্টারেস্ট দুটোই বেড়েছে। আমি মনপ্পুরম ফাইন্যান্সের চেয়ে বেশি মুথুট ফাইন্যান্সই বেশি প্রেফার করি। কেন? মনপ্পুরম ফাইন্যান্স খুব আর কি অতটা ভালো, সিএজিআর ভালো না, ঠিক আছে? ও বাড়েই না স্টকটা। এর থেকে মুথুট ফাইন্যান্সে আপনি যদি ইনভেস্ট করেন তো একটু বেটার রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এবার সম্পূর্ণটাই আপনার ব্যাপার। রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ভিয়া.কম আর ডিসনি মার্জারটা কমপ্লিট হয়ে গেছে, যেটা 70,000 করোড়ে মার্জার ছিল জয়েন্ট ভেঞ্চারে, ঠিক আছে? তো এখানে যদি দেখতে হয় তো মেজর স্টেকস কার আছে? মেজর স্টেকস আছে এই যে রিলায়েন্স, ভিয়া.কম আর ডিসনির যে মার্জারটা কমপ্লিট হয়েছে, তার মেজর স্টেকস কার আছে? রিলায়েন্সের। কেন? এই যে এই কোম্পানিটা ভিয়া.কম 18, ঠিক আছে? এটাও রিলায়েন্সের মেজর স্টেকস আছে। এখানেও রিলায়েন্সের মেজর স্টেক। তো এটা রিলায়েন্সের কোম্পানি, এটা পুরোপুরি রিলায়েন্স, আর এটা ডিসনি, ঠিক আছে? তো এই জন্য আপনার রিলায়েন্সের আপকামিং প্রফিট বেটার হতে পারে। এই প্রফিটটা কোথায় শো হবে? এটা রিলায়েন্সের ডিজিটাল বিজনেসে আমাদের দেখতে হবে শো হচ্ছে কিনা, যে এর থেকে কিরম প্রফিট জেনারেট বেটার হচ্ছে কিনা। স্টাডি বলছে নিফটি অটো স্টক লুজ করেছে 6 লাখ করোড়ের মতো মার্কেট ক্যাপ, ঠিক আছে? অ্যামিড রিসেন্ট সেল অফ, এই রিসেন্ট সেল অফের জন্য অটো স্টকগুলো এত মার্কেট ক্যাপ লুজ করেছে। তাহলে এই যে কোম্পানি, দ্য কম্বাইন্ড মার্কেট ক্যাপ গ্লেনমার্ক ফার্মা, এদের নেট প্রফিট এত হয়েছে, রেভিনিউ 7.5% আপ। আপনি যদি দেখেন নেট প্রফিট প্রায় আগের ইয়ারে সেপ্টেম্বরে এটা একটা নেগেটিভে ছিল প্রফিট, ঠিক আছে? সেখান থেকে পজিটিভে এসছে। তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখতে পারেন যে যে মেজর যে সব মেডিসিন কোম্পানিগুলো আছে, ফার্মা কোম্পানিগুলো আছে, সেগুলোর এখন যে রিপোর্টসগুলো, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টসগুলো কোয়ার্টারলি, সেগুলো বেটার আসছে, ঠিক আছে? এটা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? যেগুলো লস ছিল ওগুলো আস্তে আস্তে প্রফিটে চেঞ্জ হচ্ছে।
তো এটা একটা বেটার নিউজ। এই যে নেট প্রফিট রেভিনিউ 7.5% ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সম্বাদা মাদারসন এর মার্জিনেও প্রেশার বেড়েছে। যে বড় বড় রিপোর্ট বলছে যে মার্জিন ফেস প্রেশার ফ্রম নিয়ার টার্ম ডিমান্ড ওজ। এই যে ডিমান্ড কমে যাওয়ায় মার্জিনে একটা প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আগে দেখুন এই যে অপারেটিং প্রফিট মার্জিন আগে কত ছিল 11, সেখান থেকে হচ্ছে 10, তারপরে হচ্ছে 9। ঠিক আছে, এইভাবে মার্জিন ধীরে ধীরে আস্তে আস্তে কমছে। তো এইগুলো থাকবে, এগুলো একটা সময় পর আবার ঠিক হয়ে যাবে। তো এইগুলো নিতে হবে, স্টকে থাকলে এগুলো নিতে হবে। মাদার সুমি এখন যদি আপনি যদি বেটার প্রাইসে পান মনে হয় তো আপনি নিতে পারেন, বা লং টার্মের জন্য এইসব স্টকে কোনো ভয় নেই। এনটিপিসি, এনটিপি সরি সুজলন, সুজলন একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার সার্জ 5%, মানে 5% বেড়েছে 5 ডেজ ডিক্লাইনের পর। কেন বেড়েছে? এই যে এখানে একটা যে এনটিপিসি থেকে একটা মেজর অর্ডার পেয়েছে 1166 মেগাওয়াটের, ঠিক আছে, উইন্ড এনার্জি অর্ডার। সেই জন্যই প্রফিট এইরকম একটা আপসাইড দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই জন্য রেভিনিউ বাড়বে সুজলনে। ঠিক আছে, সুজলন আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, এটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, তারপর আজকের ভিডিও এই পর্যন্তই বললাম। থ্যাংক ইউ।